সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেবো। আর প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে, দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেটই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। শেষ বিদায় জানানো হলো মিরসরাইয়ের ট্র্যাজেডিতে নিহত 11 জনকে। হাটহাজারীতে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। একজনের শেষকৃত্য হয়েছে, সময় এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। একসাথে এলাকার 11 কিশোর তরুণকে হারিয়ে সবাই নির্বাক। এই দুর্ঘটনার বিচার দাবি জানিয়েছেন তারা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের 25,000, আহতদের 15,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার খোয়াছড়া ঝর্ণা দেখে ফেরার সময় মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে তারা প্রাণ হারান। সারা রাত ঘুমাই নাই, শুধু কথা ভাবতেছিলাম ওর কথা। 1 বছরের জুনিয়র ছিল ও। মানে মঙ্গলবারে বিয়েতে একসাথে দেখা হয়েছিল, অনেক ছবি তুলছিলাম, মজা করছিলাম। শুধু নামে মাত্র তদন্ত কমিটি না করে বাস্তবিক একটা তদন্ত কর্তৃপক্ষ গঠন করে যে সুপারিশ আলোর মুখ দেখবে। রেলওয়ে হোক, রেলওয়ের কর্মকর্তা হোক, কর্মচারী হোক, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। প্রত্যেক যেই নিহত যারা হয়েছে তাদের জন্য দাফন কাফন বাবদ 25,000 টাকা এবং যারা আহত অবস্থায় হসপিটালে আছে তাদের চিকিৎসা বাবদ 15,000 টাকা। চট্টগ্রামে অরক্ষিত এক একটি রেল ক্রসিং যেন এক একটি মরণ ফাঁদ। সিগন্যাল, ব্যারিকেড কেউই মানে না। রং সাইড দিয়ে গাড়ি, পথচারী অবাধে চলছে। রেল লাইনের উপরে বাজারও বসেছে। গেটম্যানের অবহেলায় এই ক্রসিংয়ে একের পর এক দুর্ঘটনা। প্রাণহানির পরেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। রেলের প্রকৌশল দপ্তরের তথ্য মতে সারা দেশে অনুমোদিত রেল ক্রসিং রয়েছে 1540টি। এর বাইরে অবৈধ ক্রসিংয়ের সংখ্যা 1000-এরও বেশি, যার মধ্যে পূর্বাঞ্চলে 850টি। আর শুধুমাত্র চট্টগ্রামের মিরসরাইয়ে 30 কিলোমিটারের মধ্যে 70টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। গেল 5 বছরে অবৈধ এসব রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় অন্তত 120 জন প্রাণ হারিয়েছেন। আমরা এমনিতে বসে যা খালি হয়েছে বসছে না, রেল আমরা কাউকে টাকা দিই। এটা বাধ্যবাধকতা রিস্ক দেখে বসতে আছে ভাই। আমাদের পাবলিকরাও দেখেন এই মানতেছে না। এই আপনি এখন চোখে বাস্তব দেখতে আছেন, যেটা এই উল্টা পথে যে গাড়িগুলো যাচ্ছে। তারা হোন্ডা চলে, তারা অ্যাক্সিডেন্ট করে, আমরা তাদের জন্য চিন্তা করি। তাদের জীবনে মানে তারা করে না, তারা হোন্ডা পাইলে বেপরোয়া হয়ে যায়। আজকে একটা অ্যাক্সিডেন্ট করছে, 2 দিন পর আপনি আসেন দেখেন, দেখবেন যে কিছু দেখবেন না, কিছুই পাবেন। কালকে তারা গেটম্যান বলতেছে যে তারা জোর করে ঢুকে বসে, আবার কেউ এলাকার কেউ বলেছে না গেটম্যান এখন ছিল না, খোলা ছিল। কমিটি হয়েছে, কমিটি তদন্ত করে কারণ বের করবে। লেখাপড়া শেষে কারো স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কেউ সংসারের হাল ধরবে। মিরসরাইয়ের ট্রেন মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিমিষেই 11টি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ। বাবা হারানো মারুফ ছোটবেলা থেকেই নানি বাড়িতে বড় হয়। সবার বড় সন্তান মারুফকে নিয়ে পুরো পরিবারের স্বপ্ন ছিল। তবে সবকিছু ধূলিসাৎ চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেসের ধাক্কায়। একই দুর্ঘটনায় সংসারে লাঠি হারায় শিক্ষক সজীবের পরিবার। অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী সজীব টিউশনি করে লেখাপড়ার খরচ জোগাড়ের পাশাপাশি সংসারের পাশেও বাবার পাশেও দাঁড়াতো এবং ব্যাংক থেকে লোন নিয়ে 2 মাস ধরে বন্ধুদের নিয়েই শুরু করে কোচিং সেন্টার। সবে মাত্র সজীবের পরিবারে সুদিন ফিরছিল, কিন্তু আজ সবই অতীত। মারুফ আর সজীবের মতোই 11টি পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। প্রিয়জন হারানোর বেদনা এখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছেন। ওর স্বপ্নগুলো স্বপ্ন থেকে গেল, ওর মায়ের স্বপ্ন থেকে গেল, চলে গেছে। আজকে যাদেরকে ঘুরতে নিয়ে গেছে ওদেরকে বলছে, ওদেরকে চ্যালেঞ্জ করছে যে পরীক্ষার মধ্যে 5 জনকে প্লাস আনতে হবে, যে কোচিং নাম করতে হবে। ইচ্ছা অনুযায়ী কিছু আনবি, তোদের থেকে কিছু আনতে হবে না, তোরা পড়ালেখা করে বড় হ। কোচিং সেন্টারের পরিচালনা শিক্ষক ছিল, এরা 3 জন, সজীব, রিদওয়ান আর জিসান। এরা ওই পরীক্ষার্থীদেরকে নিয়ে মিরসরাই নাকি বেড়ানোর জন্য গেছে। এদিকে রাজধানী সহ 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুরে ট্রাকের ধাক্কায় 3 রিকশা আরোহীর প্রাণ গেছে। শুক্রবার রাতে চাঁদপুর সদরের লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে। আহত রিকশা চালক জানিয়েছেন 3 যাত্রী নিয়ে তিনি ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি সিলিন্ডার বোঝাই ট্রাক রিকশাকে ধাক্কা দিলে রিকশায় থাকা 3 জন ছিটকে পড়ে এবং হাসপাতালে তারা মারা যান। নিহতরা হলেন লিটন, মাসুদ আর রিপন। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের খুলনায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। হবিগঞ্জে 2 জন, চুয়াডাঙ্গায়ও 2 জন প্রাণ হারিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিকশা চালক প্রাণ হারিয়েছেন। ভোরে গণভবনের পশ্চিম পাশের সড়কে এই দুর্ঘটনা। ঘাতক কাভার্ড ভ্যানের চালককে
আটক কিংবা ভ্যানটিও জব্দ করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে যে সেখানে অনেক সিসি ক্যামেরা রয়েছে, ফুটেজ বিশ্লেষণ করে চালককে আটকের চেষ্টা চলছে। আমরা একটু ঢাকা কুমিল্লা মহাসড়কে যেতে চাই। এই পর্যায়ে দেখতে পাচ্ছি সেখানে আমাদের সহকর্মী খোকন চৌধুরী আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা সব খবরের শুরু থেকেই বেশ কিছু সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই সেটি সম্পর্কে অবগত, এবং আপনি যেখানে আছেন এই ঢাকা কুমিল্লা মহাসড়কে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার খবর আমরা জানি। যতটুকু মনে হয় থ্রি হুইলারের পাশাপাশি ছোট ছোট যে যানবাহনগুলো আছে এগুলোকেই বেশি দায়ী করা হয়। এগুলো নিরসনে কিংবা এই পরিস্থিতির উন্নয়নে হাইওয়ে পুলিশের ভূমিকা কতখানি দেখছেন বলে মনে হয়? দৃষ্টি আপনাকে ধন্যবাদ। আসলে এর আগের সংবাদেও আমরা জানিয়েছিলাম, আসলে আমি এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় একটি ইউটার্ন রয়েছে আমার পেছনে। এই ইউটার্নটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে, অর্থাৎ এলোমেলো। এখানে কিন্তু এই ইউটার্ন গুলো অরক্ষিত হওয়ার কারণে কিন্তু এসব দুর্ঘটনা ঘটে। তবে এইসব দেখভালের জন্য কিন্তু প্রশাসন কিংবা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ট্রাফিক কিংবা সে ধরনের কোনো ব্যবস্থা নেই। কাজেই যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু এই ইউটার্ন গুলো দিয়ে গাড়ি ঘুরাচ্ছে। এছাড়া ছোট ছোট যানবাহন, বিশেষ করে থ্রি হুইলার, ইঞ্জিন চালিত অটোরিকশা, ইজি বাইক কিংবা সিএনজি, তাদের দখলেই কিন্তু আসলে মহাসড়ক, অর্থাৎ যে মহাসড়কে একই তো বেপরোয়া গতিতে যে যানবাহন চলে সেগুলোর সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু এসব ছোট ছোট যানবাহনও মহাসড়কে চলে। ফলে প্রতিদিনে কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। তো এসব বিষয়ে দেখভালের দায়িত্বে যারা রয়েছেন হাইওয়ে পুলিশ, তাদের সঙ্গে আমরা বহুবার কথা বলেছি এসব বিষয় নিয়ে, যে উল্টো পথে গাড়ি চলা কিংবা সড়ক মহাসড়ক দিয়ে সিএনজি অটোরিকশা চলা, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তাদের পক্ষ থেকে এগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কিছু কিছু অজুহাতে কিন্তু আসলে এগুলো চালানো হচ্ছে বলে তারা আমাদেরকে জানান। তবে তাদের যে চেষ্টার যে চিহ্নগুলো সেগুলো কিন্তু আসলে আমরা বাস্তবিক অর্থে মহাসড়কে তেমনটি দেখতে পাই না। অর্থাৎ যেখানেই যাই আসলে মহাসড়ক কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবেই এসব ছোট ছোট যানবাহন চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আমার পেছনে অসংখ্য যে দেখতে পাচ্ছি অসংখ্য যানবাহন যাচ্ছে, বেপরোয়া গতিও মনে হচ্ছে। আপনি নিরাপদে থাকবেন, ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন। এদিকে হঠাৎ করে সিরাজগঞ্জে মহাসড়কেও দুর্ঘটনা বেড়েছে। 1.5 মাসে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক থেকে বনপাড়া মহাসড়ক এলাকায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। সড়কে এই দুর্ঘটনার জন্য মহাসড়কে থ্রি হুইলার আর মোটরসাইকেল চালকদেরই দাবি করছেন সংশ্লিষ্টরা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কিছু সংস্কার জরুরি, এমনটি পুলিশ কর্মকর্তারা বলছেন। ট্রাফিক আইন মেনে যানবাহন চালালে দুর্ঘটনা কমবে বলেই সড়ক সংশ্লিষ্টদের বিশ্বাস। মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে কি কারণে? এরা ডাইনটা বামতে পেলে যায়, এরা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওদের যে স্পিড অনুযায়ী ওদের ব্রেক নাই। 1 2 নম্বর বলছে হয়তো গাড়ি হর্ন দেওয়ার বড় যে গাড়ি আপনি ওভারটেক করবেন, ওরে বামে চাপাইতে হবে, ও চাপাবে না, ওরা ডাইনে চলাই যায়। 3 চাকার জিনিস, অটো, ভ্যান, রিক্সা, এটা মহাসড়কে কোনো প্রকারই সম্ভব। মোটর বাইক কিংবা অন্যান্য যানবাহন যদি মহাসড়কে ওঠে, আমরা প্রতিনিয়তই কিন্তু আপনারা অবগত আছেন যে আইনের আওতায় নিয়ে আসতেছি। দেখা যাচ্ছে যে ট্রাফিকের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় ঢুকে পড়ছে। অনেক সময় দেখছি আমরা লাঞ্চের সময় হয়ে গেছে বা একটু বিশ্রামের সময় হয়েছে বা একটু ট্রাফিক সাইডে গেছে, এই সুযোগে তারা ঢুকে পড়ছে। তারা উন্নয়নের নামে ভাওতাবাজি করছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের নাম করে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করে তিনি বললেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে, আর তারা যেভাবে লুটপাট করেছে তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য তার। মির্জা ফখরুল বললেন, চুরি, ডাকাতি, রাহাজানি সহ সব অপকর্মের সাথেই সরকার জড়িত। অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা উন্নয়নের নামে ভাওতাবাজি তারা জনগণের সামনে তুলে ধরেন, বিশ্বের সামনে তুলে ধরেন। বিদ্যুৎ উৎপাদনের নাম করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে, আরেকদিকে আমদানি করছে গ্যাস জ্বালানি হিসেবে এলএনজি, এলপিজি। এর মালিকগুলো কারা আমদানি করে? সব হচ্ছে আপনার ওই আওয়ামী লীগের ব্যবসায়ীরা।
এদিকে যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা সরকারের পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ব্রিফিংয়ে তিনি বলেছেন, বিএনপির সরকার পতন আন্দোলনের ঘোষণা নিজ দলের নেতাকর্মীদের মাঝেই গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। আরও বললেন, যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে দূরে অবস্থান করছেন, তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর বলে মন্তব্য তার। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন। তাদের সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। বিএনপি সবসময় মুক্তিযুদ্ধকে খাটো করতে পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে। নেতারা দাবি করেন খালেদা জিয়া ও তারেক রহমানও নাকি মুক্তিযোদ্ধা। বিএনপি পরিকল্পিতভাবে এমন বাজে দাবি করে আসছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করে তিনি বললেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর তাই মুক্তিযুদ্ধের সন্তানদের ৭১-এর অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তার। বিএনপির মহাসচিব বলে খালেদা জিয়া নাকি নারী মুক্তিযোদ্ধা। এর চেয়ে কলঙ্কর দুঃখের কথা কি হতে পারে? তিনি স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে এসে আনন্দ ফুর্তিতে দিন কাটিয়েছেন। শিশু মুক্তিযোদ্ধা তারেক জিয়া, তো এই কথা শুনলে গোড়ায়ও হাসে। পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ব্যাটিং শুরু করেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। চোটের কারণে উইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও এশিয়া কাপের আগে শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পেতে চান চট্টগ্রামের এই ক্রিকেটার। অন্যদিকে অফ ফর্মে থাকা ব্যাটার সৌম্য সরকার সেরা ছন্দে ফিরতে কাজ করছেন ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আমি বলবো 90% ভালো। এখন ব্যাটিং করছি, রানিং করছি, সব কিছুই করছি। তো আল্লাহর মতো এখন ব্যথা নেই। তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো কিছুদিনের মধ্যেই একদম ফুল ফেজে প্র্যাকটিস করা শুরু করব। আসলে অপরচুনিটি তো ছিলই, যদি ভালো খেলতাম, যেহেতু মুশিবাই ছিল না ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, ভালো খেলে নিজের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। বাট যেটা চলে গেছে আসলে ওটা তো আমার হাত নেই। তো এখন সামনে যেটা আসছে ওটা নিয়ে আগানোই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমাদের আরও 2-3টে টি20 টুর্নামেন্ট থাকতো, তাহলে অনেক ম্যাচ হতো এবং আরও অনেক বেশি খেলোয়াড় নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পেত। যদি সৌম্য সরকারের কথা বলি কিংবা সাব্বিরের কথা বলি, এই ধরনের খেলোয়াড় আমরা জানি ওদের বিগ হিটিং ক্যাপাসিটি আছে। দোনেৎস্কের কারাগারে রকেট হামলা নিয়ে চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি দোষারোপ। কিয়েভের অভিযোগ, কারাগারে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে পুতিন সরকার। কারাবন্দীদের হত্যার ঘটনায় রেড ক্রস জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সাথে মস্কোকে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দেওয়ার দাবিও তিনি জানিয়েছেন। কারাগারে হামলা চালিয়ে পরিষ্কারভাবে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। ইউক্রেনীয়দের উপর তারা গণহত্যা চালাচ্ছে, কিন্তু অ্যাজভস্থল ছেড়ে যাওয়ার সময় জাতিসংঘ এবং রেড ক্রসের মধ্যস্থতায় নাগরিকদের নিরাপত্তায় যে চুক্তি করা হয়েছিল তা কোনোভাবেই মানা হচ্ছে না। তাই বাকি কয়েদিদের প্রাণ রক্ষায় অবশ্যই তদন্তমূলক ব্যবস্থা নিতে হবে সংস্থাগুলোকে। আজকালের মধ্যে ইউক্রেনের বন্দর ছেড়ে যাবে শস্যবাহী জাহাজ। প্রথম চালান পরিবহনে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে দেশটি। এখন কেবল জাতিসংঘ আর তুরস্কের সবুজ সংকেতের অপেক্ষা। কৃষ্ণসাগরীয় চর্নোমর্স্ক পরিদর্শনে গিয়ে কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শস্য রফতানিতে রাশিয়া ইউক্রেন চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। তুরস্ক ও জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা যে তারা এই ইস্যুতে পশ্চিমাদের প্রতিনিধি হিসেবে ভূমিকা নেয়নি, আর সে কারণেই চুক্তি সম্ভব হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি এটাই প্রমাণ করে যে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য আমাদের দেশ নয়, পশ্চিমাদের পদক্ষেপই দায়ী। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের মুগলা প্রদেশে। আবাসিক এলাকাতেও আগুন ছড়িয়েছে। শুক্রবার জনপ্রিয় রিসোর্ট শহর মারমারিসের একটি বহুতল হোটেলে আগুন লেগে যায়। ওই ভবনের বিশাল অংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে 5টি হেলিকপ্টার স্থলযান নিয়ে ফায়ার সার্ভিস অভিযান চালায়। বনাঞ্চলে নিয়ন্ত্রণহীন হয়ে দাবানল
বাড়ছে এবং অতিরিক্ত তাপমাত্রা শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে। গত বছরের গ্রীষ্মকালেও দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মারিচ শহর। সরকারি হিসেব অনুযায়ী গেল 10 বছরে দেশটিতে 2,26,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে, যার 61% 2021 সালে পুড়েছে। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এ পর্যন্ত 6 শিশুসহ অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। এই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বেশিরভাগ রাস্তাঘাট ডুবে আছে এবং পানি ঢুকে পড়েছে শত শত বাড়িঘরেও। কোনো কোনো এলাকায় 24 ঘন্টায় 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন 23,000-এর বেশি মানুষ। দুর্গতদের উদ্ধারে শতাধিক নৌকা নিয়ে কাজ শুরু করেছে জরুরি বিভাগের বেশ কয়েকটি টিম। হেলিকপ্টার নিয়েও অভিযান চলছে। মানব পাচারকারীরা ডিজিটাল স্পেসে ঢুকে গেছে। বিভিন্ন প্রভাব খাটিয়ে তারা পাচার করছে এবং তাদের শনাক্তে সরকার তৎপর আছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানব পাচার প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কথা জানিয়ে বললেন, উন্নত দেশগুলোকে মানবতা নিয়ে মানব পাচার রোধে এগিয়ে আসতে হবে। আর পাচারকারীদের শাস্তি নিশ্চিত না হলে এই অপরাধ বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য তার। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানব পাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্সে রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। Bangladesh maintains zero tolerance policy to human trafficking. Sincere efforts of the government to combat human trafficking in persons have been appreciated in the U.S. Trafficking in Persons report of 2020 and 2021. Recognizing human trafficking, the heinous crime, our government has zero tolerance for this to counter the crime. কঠিন শর্তের কারণে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সহায়তা পাচ্ছেন না প্রবাসীরা। লোনের আবেদন করে 15 থেকে 20 বার ব্যাংকে যাওয়া আশা করতে হয় গ্রাহককে, আর সময় লাগে 6 থেকে 9 মাসের বেশি। ব্যাংকও লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থ হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ও কাপের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে এবং প্রতিবেদনে বলা হয়েছে, জামানত হিসেবে যেসব শর্ত দেওয়া হয় তা অনেক প্রবাসীর পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসীর দায়িত্ব নিতে চায় না স্থানীয় জনপ্রতিনিধিরাও, নিজের আত্মীয়রাও গ্যারান্টির হতে চায় না। আর তাই এসব বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভেবে দেখা দরকার। ঋণ প্রকল্প তৈরিতেও বৈচিত্র্য আনার পরামর্শ দেওয়া হয় গবেষণা প্রতিবেদনে। নারায়ণগঞ্জে 2 শিক্ষার্থীকে চাপা দিয়ে মেরে ফেলা সেই ঘাতক বাস চালককে র্যাব গ্রেফতার করেছে। শুক্রবার ফেনীর মোহাম্মদপুর এলাকা থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চালক দোষ স্বীকার করেছে বলেও র্যাব জানিয়েছেন। 15 জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা 2টি প্রাইভেট কারে পানাম সিটি দেখতে যাচ্ছিলেন। পথে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেলে 5 শিক্ষার্থী আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম আর মাহিমার মৃত্যু হয়। সারা দেশের গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের সম্মান 2021-22 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দেশের 19টি সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 13 আগস্ট মানবিক বিভাগের আর 20 আগস্ট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতিতে প্রধান সুবিধা হলো আমাদের যাতায়াতের অসুবিধা কম হয়েছে, ভিড় কম। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক সুন্দর হয়েছে আর পরিবেশও অনেক ভালো ছিল। শর্ট সিলেবাস বলা হয়েছিল নাকি ফুল সিলেবাস, এটা আসলে নিশ্চিত করে বলা হয়নি। এখন দেখা যায় রেজাল্ট দিলেই বলা যায়। আজকে যে পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার উপরে দেখা যাচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স মোটামুটি ঠিক আছে, বাট ম্যাথের ম্যাক্সিমাম 50%-এর উপরে ম্যাক্সিমাম শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন। 70% শর্ট সিলেবাস থেকে হয়েছে, 30% বাইরে থেকে আসছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, ভালো হয়েছে। জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবনের ট্রেলার উন্মোচন হয়েছে। আগামী 23 সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তি পাবে। শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে ট্রেলার উন্মোচন করেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ।
আর র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ লিমিটেডের প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেন দীপঙ্কর দীপন। এ সময় আইজিপি বলেছেন যে সুন্দরবনের 400 বছরের পুরনো সমস্যার সমাধান হয়েছে এবং ওই অঞ্চলের মানুষ এখন শান্তিতে আছে। মধু ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারছে তারা। ছবিটি বিশ্ব ঐতিহ্য সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রওশন, দর্শন সহ আরও অনেকেই। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, কৃতজ্ঞতা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি, কারণ তাদের কারণে কিন্তু আজকে এই ক্রমাগত সমর্থন, তাদের ডাইরেকশন, স্ট্র্যাটেজিক যে পরামর্শ, সে কারণে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রকে তুলোধুনো চীন। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের আচরণ দ্বিমুখী এমন অভিযোগ বেইজিংয়ের। দুই প্রেসিডেন্টের ফোনালাপের একদিন পরে শুক্রবার নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে বাকবিতণ্ডা হয় দুই দেশের প্রতিনিধিদের। চীনের প্রতিনিধি বলেছেন, ইউক্রেনের রুশ আগ্রাসনে উদ্বেগ দেখালেও তাইওয়ানের উপরে বেইজিংয়ের সার্বভৌমত্ব ইস্যুতে ওয়াশিংটন নাক গলাতে চায়। চীনের আঞ্চলিক অখণ্ডতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। আর তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আসন্ন সফর নিয়েও গ্যাং সমালোচনা করেন। কিছু দেশ যখন বারবার ইউক্রেনের সার্বভৌমত্বের উপর জোর দিচ্ছে, তারাই আবার তাইওয়ান ইস্যুতে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায় এবং ক্রমাগত উত্তেজনা তৈরি করতে চায়। এমন আচরণ জাতিসংঘ সনদের প্রতি অসম্মান। নিজেদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার বিষয়ে চীনের অবস্থান পাথরের মতো শক্ত। এবার সাধারণ নাগরিকদের স্বয়ংক্রিয় অস্ত্র বা অ্যাসল্ট উইপন ব্যবহারে কড়াকড়ি আরোপ বিল পাশ হলো যুক্তরাষ্ট্রে। আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে এই বিলটি পাশ হয়েছে। এটি আইনে পরিণত হলে AR-15, M16 কিংবা AK-47 মতো অ্যাসল্ট রাইফেল সাধারণ মানুষের হাতে আসা কঠিন হয়ে উঠবে। 435 সদস্যের হাউসে 217 জনই এই বিলটির পক্ষে রায় দেন। মার্কিন আইন অনুযায়ী নিরাপত্তার জন্য অস্ত্র রাখার সুযোগ পান দেশটির নাগরিকরা। তবে গেল কয়েক বছর ধরে একের পর এক বন্দুক হামলার ঘটনায় এই আইনটি সমালোচিত হচ্ছে। বিশেষ করে স্কুল আর শপিং মলে বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে এই অস্ত্র আইন কড়াকড়ির দাবি উঠেছে। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত আর বন্যা এখন পর্যন্ত 7 জন প্রাণ হারিয়েছেন, কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। জানানো হয়েছে নিহত সবাই এশিয়ার দেশগুলোর নাগরিক। এই তালিকায় এক বাংলাদেশিও রয়েছে। আবুধাবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, গেল 27 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ফুজাইরা এলাকায়। পানির নিচু এলাকার ঘরবাড়ি এমনকি বাণিজ্যিক প্রতিষ্ঠানও তলিয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে হোটেলে আশ্রয় নিয়েছেন। ফুজাইরা ছাড়াও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস আল খাইমা এবং শারজা শহর। বলা হচ্ছে কিছু কিছু এলাকা থেকে পানি কমতে শুরু করেছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। এদিকে পাকিস্তানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। মাসব্যাপী বন্যায় প্রাণহানি বেড়ে 357 জনে দাঁড়িয়েছে, 4 শতাধিক আহত হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বেলুচিস্তান প্রদেশে। চলমান এই দুর্যোগে অঞ্চলটিতে প্রাণহানি বেড়ে 110 জনে দাঁড়িয়েছে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বহু সড়ক আর সেতু। অনেক অঞ্চলেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক সমালোচনার পর শুক্রবার থেকে প্রদেশটিতে উদ্ধার অভিযান আর ত্রাণ সরবরাহ শুরু করেছে নৌবাহিনী। এছাড়া 1 মাসের বন্যায় সিন্ধু প্রদেশে 90 জন, পাঞ্জাবের 76, খাইবার পাখতুন প্রদেশে 70, অন্যান্য প্রদেশে 15 জনের মৃত্যু হয়েছে। প্যারাগুয়েকে 3-1 গোলে হারিয়ে নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা যাওয়ার স্বপ্ন ভেঙে গেল। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচটি গুরুত্বপূর্ণই ছিল আলবিসেলেস্তাদের কাছে। প্রথমার্ধের 39 মিনিট আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিডফিল্ডার রোমেনা নুনিয়েস। এরপরে 78 মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি আলবিসেলেস্তারা। এরপরে ইয়ামিলা রদ্রিগেজের গোলে দৃশ্যপট বদলে যায়। খেলার শেষ মিনিটে ফ্লোরেন্সিয়ার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ইনজুরি টাইমে ইয়ামিলার দ্বিতীয় গোলে কোপা আমেরিকা তৃতীয় স্থানের পাশাপাশি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়। আর কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে 55 কেজি ওজন শ্রেণীতে পঞ্চম হয়েছেন বাংলাদেশি আশিকুর রহমান তাজ। এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ অনিক। 90 কেজি নিয়ে স্নাচ শুরু করেন বাংলাদেশি ওয়েট লিফটার আশিকুর রহমান, তবে 96 কেজিতে
তিনি সাফল্য পাননি। আর ক্লিন অ্যান্ড জার্কে আশিক 110 কেজি ওয়েট দিয়ে শুরু করেন, 115 কেজি ওয়েট আর তুলতে পারেননি, তবে শেষ চেষ্টা 118 কেজি ওয়েট লিফট করেন। 211 স্কোর নিয়ে আসলে পঞ্চম হন আশিকুর রহমান। স্বর্ণ জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ অনিক, আর তার স্কোর 249। আর 1 পয়েন্ট কম নিয়ে ভারতের সংকেত মহাদেব হচ্ছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন 225 পয়েন্ট অর্জন করা শ্রীলঙ্কার সুর কুমারা। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো অফিসে শোক সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট ATM নিজাম। অতিথি হিসেবে যোগ দেন জেলা পরিষদ প্রশাসক সহ স্থানীয় বিশিষ্টজনরা। তারা বলেছেন, শত বাধা বিপত্তির মুখে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি নুরুল ইসলাম। বাংলাদেশের শিল্প বিপ্লবের অন্যতম পথিকৃৎ তিনি ঠাঁই নিয়েছেন মানুষের হৃদয় জুড়ে। নুরুল ইসলাম অনন্তকাল তার অসাধারণ কর্মের মধ্যে বেঁচে থাকবেন বলে অতিথিরা মন্তব্য করেন। আজ দেশে করোনায় 3 জন প্রাণ হারিয়েছেন, 349 জন নতুন করে শনাক্ত হয়েছে। যে 3 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় প্রাণ গেল 29,288 জনের। আর এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হলো 20,04,892 জনের। অর্ধশত শ্রমিকের করোনা শনাক্ত হওয়ায় 3 দিনের মাথায় বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা উত্তোলন কার্যক্রম। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের 20 দিন আগে 27 জুলাই প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। তবে এরই মধ্যে ভূগর্ভে কর্মরত অর্ধশত শ্রমিকের করোনা শনাক্ত হয়, যার ফলে 3 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায় কয়লা উত্তোলন। তবে ভূগর্ভস্থ ফেইজে মেশিন অ্যাডজাস্টমেন্ট কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি ঠিক হলে 7 থেকে 10 দিনের মধ্যে আবারও কয়লা উত্তোলন শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চাইনিজ যারা পজিটিভ তাদের কথা হচ্ছে আমরা করোনা আক্রান্ত, আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করবো না। বাকি যারা এদের সাথে কাজ করছে তারা বলতেছে আমরা তো এদের সাথে মিক্স ছিলাম, আমাদের মধ্যেও করোনা ছড়াই গেছে নিশ্চয়ই। এখন এই করোনা ম্যানেজমেন্ট করে, লোকাল লেবার ম্যানেজমেন্ট, করোনা ম্যানেজমেন্ট করে নতুন ভাবে করতে কয়েকটা দিন সময় লাগবে। বঙ্গোপসাগরে ভোলার ঢালচরে পটুয়াখালীর মহিপুর আর রাঙাবালির কয়েকটি মাছ ধরা ট্রলারে ডাকাতির অভিযোগ উঠেছে। সাগর ফেরত জেলেদের দাবি, বৃহস্পতিবার রাত 8টা থেকে কয়েক ঘন্টা ব্যাপী এই ডাকাতি চলে। 20 থেকে 25 জনের সশস্ত্র একটি ডাকাত দল হামলা চালিয়ে মাছসহ ট্রলারের সব মালামাল লুটে নেয়। যাওয়ার সময় ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়ে যায় এই দলটি। প্রায় 1.5 কোটি টাকা ইলিশ মাছ সহ ট্রলারের অন্যান্য মালামাল ডাকাত দল লুট করেছে বলে জেলেদের অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানে না কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশ। রাত্র 8:30টার দিকে আমাকে ভোট ধরছে, ধরে মাছ টাছ মিলে মেশিন ফুটিং ফিলিয়ে বাটে ভেঙে চুরি খেয়েছে। 5 থেকে 5.5 লক্ষ টাকা মালামাল নিয়ে গেছে। সব মাছ উঠে এনেছে, আর তেল নিয়েছে 2 ব্যারেল, আর টুকিটাকি মোবাইল নিয়েছে 13টা। সিলেটের পাঠানটুলায় অবৈধভাবে নির্মিত 3টি ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সিটি মেয়র জানিয়েছেন, সিলেট সুনামগঞ্জ সড়কে জায়গা দখল করেই এই ভবনগুলো গড়ে তোলা হয়েছে এবং সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ, গণবিজ্ঞপ্তি জারি করা হলেও মালিকরা কর্ণপাত করেনি। সবশেষ বৃহস্পতিবার ওই ভবনগুলো চিহ্নিত করে মালিকদের সরে যাওয়ার নির্দেশনা দেয়, তবুও তারা কথা শোনেনি। আর তাই সকাল থেকেই ভবন গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এরই মধ্যে একতলা একটি ভবন ভেঙে ফেলা হয়েছে। বাকি 2টি ভবন থেকে মালামাল সরানোর শর্তে আগামীকাল সকাল পর্যন্ত সিটি কর্পোরেশন সময় বেঁধে দিয়েছেন। যারা এটা এতদিন আমাদের বোঝেন, ওনারা নিজেরাই স্বেচ্ছায় বললেন যে না ঠিক আছে, ভেঙে ফেলবে বলে তো ওই আশ্বাস দেয়, তারা কাজ করে না। তখন আমরা অ্যাকশনে গেলাম। 11 লাখ মার্কিন ডলারে বিক্রি হলো অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিলাম আয়োজন করা আলেকজান্ডার হিস্টোরিক অকশনস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে খোদাই করা আছে নাৎসি নেতার নামের প্রথম অক্ষর AH। এই ঘড়িটির নকশা দেখেই ধারণা করা হয় 1933 সালের জন্মদিনে হিটলার এই ঘড়িটি উপহার পান, আর সে বছরই জার্মান চ্যান্সেলর হন তিনি। ঘড়িটি তার হলেও কখনো হাতে পড়েছেন কিনা সে বিষয়ে কোনো প্রমাণ নেই বলেই নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে। ঘড়িটির দাম 20 থেকে 40 লাখ ডলার হবে বলে আয়োজকদের ধারণা ছিল।
জ্বালানি সাশ্রয়ে নাগরিকদের টাই না পড়ার পরামর্শ দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। শুক্রবার এক ভাষণে তিনি বলেছেন, এয়ার কন্ডিশন বা এসি ব্যবহার কমাতে এটাই হবে কার্যকর পদক্ষেপ। মন্ত্রী সরকারি বেসরকারি কর্মীদের উদ্দেশ্যেই বলেন যে দাবদাহ থেকে সুরক্ষা আর স্বস্তি মিলবে টাই না পড়লে। বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। এর মধ্যে রাশিয়া জ্বালানি সরবরাহ কমানোর ঘোষণা দেওয়ায় অনেক দেশ বিপাকে পড়েছে। ইউর জরুরি বৈঠকে গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিতেই বাধ্য হয় দেশগুলো। জ্বালানি সাশ্রয়ে আগামী সপ্তাহ থেকে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলে সানচেজ জানালেন। আমি কিন্তু টাই পরিনি। আমরা সবকিছু জ্বালানি সাশ্রয় পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। মন্ত্রী, সরকারি বেসরকারি কর্মী সবার উদ্দেশ্যে বলছি, টাই পরা বাদ দিন। এই উপায়ে আমরা বিদ্যুৎ ব্যবহার কমাতে পারি। টি-20 ম্যাচ চলাকালীন গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এতে মোট 4 জন আহত হয়েছেন। শুক্রবার দর্শকসারির স্ট্যান্ডে বিস্ফোরণ ঘটে। আহত দর্শকদের দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে দুই দলের খেলোয়াড় আর স্টাফরা সবাই নিরাপদে আছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের পর আবারও খেলা শুরুর অনুমতি দেয় স্থানীয় পুলিশ। পিরোজপুরের হুলারহাট থেকে 12 ড্রাম জ্বালানি আর ভোজ্য তেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়টি ধরাও পড়েছে বাজারের একটি সিসি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে, সদর উপজেলার হুলারহাট বাজারের 4 জন ব্যবসায়ী দোকানের বাইরে তেল রেখেছিলেন। শনিবার ভোরে একটি পিকআপ ভ্যানে 7 ড্রাম সয়াবিন তেল, 5 ড্রাম জ্বালানি তেল নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিডিওতে দেখা যায় সাদা টি-শার্ট পরিহিত 3-4 জন যুবক রাস্তার উপর থেকে তেলের ব্যারেলগুলো গাড়িতে তুলছে। আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন। এই চুরি করা তেল নিয়ে চক্রটি বলেশ্বর ব্রিজ পার হয়ে বাগেরহাটের দিকে চলে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে থানায়। ভোর আনুমানিক 4টা 4:45 থেকে 4:15টার মধ্যেই, কারণ এলাকার লোকের কারসাজি না থাকলে এরকমের দুষ্কৃতকারীরা এরকমের কাজ করার মতো সাহস পায় না। অনিল দার প্রায় 80,000 টাকা এবং কৃষ্ণর প্রায় 60,000 টাকা এবং তারপরে হচ্ছে কার্তিক মণ্ডল এবং রাসেল, সব মিলাইয়া 3 লাখের উপর 12টা বেরেলে কেরাসিন এবং সবেন এইটা নিয়ে গেছে। হিমালয় কন্যা পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই জেলার শিক্ষার্থীরা। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তারা বলেন, নানা পর্যায়ে দেশের উন্নয়ন হলেও চিকিৎসা ব্যবস্থায় পঞ্চগড় পিছিয়ে আছে। এই জেলার মানুষকে চিকিৎসা নিতে পাশের বিভাগীয় শহরে যেতে হয়, এতে নানা রোগ আর দুর্ঘটনায় চিকিৎসা না পাওয়ায় অনেকেই প্রাণ হারান। ওই অঞ্চলে একটি মেডিকেল কলেজ হলে ভুটান, নেপালের রোগীরাও চিকিৎসা নিতে বাংলাদেশে আসবেন বলে শিক্ষার্থীরা মনে করেন। শেখ হাসিনার ভিশন এবং মিশন বাস্তবায়নের সরকার যেন অগ্রাধিকারের ভিত্তিতে পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপন করে, এটি পঞ্চগড়ের মানুষের প্রাণের দাবি। আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল কলেজ স্থাপন করলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উন্নতি ঘটবে, পঞ্চগড়ের লোকও যেমন উপকৃত হবে, সার্কভুক্ত দেশ সঙ্গে সঙ্গে চায়নাও এতে উপকৃত হতে পারে। এই দাবিটা হয়তো আগেই পূরণ হওয়া সম্ভব হতো, তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আর প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। সমতলের চা চাষের 2 দশক, অপার সম্ভাবনার হাতছানি। সমতল ভূমিতে চা চাষে পঞ্চগড় এখন চা উৎপাদনকারী জেলা হিসেবে 2য় স্থানে। এই শিল্পের কারণে জেলার অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। তবে কারখানা থেকে চা পাতার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে চাষিদের। সঠিক মূল্য আদায়ের টাস্কফোর্স গঠন করেছে পঞ্চগড়ের জেলা প্রশাসন। বর্তমানে এখানে পাবলিকে দুটা ভাঙ্গা বুঝই করতো, তারপরে চা বাগান নাই। আগে মোটামুটি পাতা কাটে টাকা ভালো পাইতাম, হাজিরা 400-500 টাকা আসতো, এখন আপনার আসতেছে 200 টাকা, 250 টাকা। পাতার রেট বর্তমান 14 টাকা, তাতে আমাদের কেজিতে আমাদের আপনার 3 থেকে 4 টাকা লস। ভালো পাতা দিলে ভালো চা হবে, কারখানা মালিকরা ভালো দাম দিতে বাধ্য থাকবে। আগামী সপ্তাহেই একটা মিটিংয়ে বসবো, মিটিংয়ে বসে আবার আমরা সবার সঙ্গে আলোচনা করে এবং অকশন প্রাইজের যে একটা বিষয় আছে সেটি গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমরা চায়ের পাতাটা আবার নির্ধারণ করে দেব। রিক্তা আক্তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে জানালার গ্রিলে ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্বামী আবদুল্লাহ ইশতিয়াকের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না রিক্তার।
নিহতের স্বামী রাফি এবং তার এক বন্ধুকে হেফাজতে নিয়েছে পুলিশ। মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। ভারতের নয়া প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে অভিহিত করার পর এবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার প্রেসিডেন্ট বরাবর এই চিঠি তিনি পাঠান। পরে গণমাধ্যমকে বলেন, সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার সময় ভুলে রাষ্ট্রপত্নী বলে ফেলেছিলেন। দাবি করেন হিন্দি ভাষা ভালো না জানায় তার এমন ভুল হয়েছে। এজন্য শুধু চিঠি দিয়েই নয়, সরাসরি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেও ক্ষমা চান তিনি। এবং এর আগে বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। সেখানে কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। অভিযোগ করে যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলায় দেশের সাংবিধানিক পদকে অবমাননা করা হয়েছে। মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হলো আফ্রিকার বাইরের কোনো দেশে। শুক্রবার 41 বছর বয়সী একজনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রাজিল। এর কিছুক্ষণ পরেই সংক্রমিত আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্পেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মাঙ্কি পক্স সংক্রমণের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল ওই মৃত ব্যক্তির। দেশটিতে এ পর্যন্ত 1066 জনের শরীরে এই ভাইরাসটি মিলেছে। উপসর্গ রয়েছে আরও 513 জনের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, দেশটিতে সংক্রমিত শনাক্ত হয়েছে 3750 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 120 জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এই ভাইরাসটি সংক্রমণের শিকার 21,000-এর বেশি মানুষ। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। শুক্রবার রামাল্লার পূর্বাঞ্চলে চালানো হয় এই আগ্রাসন এবং এই ঘটনায় আরও একজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানালেন, অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদ করছিল। টায়ার পুড়িয়ে দখলদারদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুটছিল বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এরপরেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এক ইহুদি সেনা এবং এর বিবৃতিতে তেল আবিবের দাবি, বিক্ষোভকারীদের হামলা ঠেকাতেই সেনারা গুলি চালাতে বাধ্য হয়েছে। জার্মান সুপার কাপের শিরোপার জন্য আজ লড়বে বায়ার্ন মিউনিখ আর লাইপজিগ। বাংলাদেশ সময় রাত 12:30টায় রেড বুল এরিনায় ম্যাচটি শুরু হবে। রেকর্ড 9 সুপার কাপ জেতা বায়ার্ন মিউনিখ টানা 11 বছর ধরে খেলছে এই শিরোপার জন্য। বুন্দেসলিগা চ্যাম্পিয়নের সাথে লিগ কাপ চ্যাম্পিয়ন লড়াই করে সুপার কাপের জন্য। তবে একই দল 2 শিরোপা জিতলে লিগের রানার্স আপ দল সুযোগ পায় সুপার কাপে খেলার। এবার অবশ্য লাইপজিগ লিগ কাপ জিতে সুপার কাপের জন্যই খেলছে। কমিউনিটি শিল্ডের ফাইনালে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। বাংলাদেশ সময় রাত 10টায় মৌসুমের প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। ইংল্যান্ডে মৌসুম শুরু হয় কমিউনিটি শিল্ড দিয়েই। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর এফএ কাপের চ্যাম্পিয়ন এই ফাইনালে খেলার সুযোগ পায়, যেখানে ম্যানচেস্টার সিটি লিগ চ্যাম্পিয়ন আর লিভারপুল খেলতে যাচ্ছে এফএ কাপের চ্যাম্পিয়ন হিসেবেই। এর আগে 2019 সালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল, আর সেবার সিটিজেনদের কাছে হার মানতে হয়েছিল অলরেডদের। এবারের প্রাক মৌসুম প্রস্তুতিতেও লিভারপুলের ভালো হয়নি। 4টি ম্যাচের মধ্যে 2টিতে হেরেছে। অন্যদিকে হেলা ট্রিবুইনারা ফর্মের তুঙ্গে রয়েছেন। ডায়নামো কিয়েভের সাথে প্রীতি ম্যাচে এক ভক্তকে মাঠে খেলার সুযোগ দিয়েছে এভারটন। নিজেদের জার্সি পরিয়ে ওই ভক্তকে একটি পেনাল্টি শট করতে দেওয়া হয়। মূলত পল স্ট্রাটন নামে সেই ভক্তকে সম্মান জানানোই ছিল এভারটনের উদ্দেশ্য। কারণ সাবেক পুলিশ কর্মকর্তা পল ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শরণার্থীদের জন্য কাজ করছেন, আর তাই তো ম্যাচ ফর পিস নামক এই ম্যাচে সম্মানিত করা হয় পল স্ট্রাটনকে। আর কিয়েভ গোলকিপার কোনো বাধা না দিয়ে বল ঢুকতে দেন জালে। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।